এখন নেতা হলেই অভিনেতা হওয়া যায়, অভিনেতা হলেই নেতা হওয়া যায়। ফণীবাবু ভাইরাল একটা মিষ্টি বাংলা ছবি। আমি এই ছবিটা করার কারণটা আমার যেটা ছিল সেটা হচ্ছে এই ছবিটা না ভীষণভাবে বাঙালিয়ানার গল্প। সোশ্যাল মিডিয়ার যুগে কেউ যদি একবার ভাইরাল হয়ে যান তাহলে তিনি বা সেই বিষয়টি ভীষণভাবে চর্চায় থাকে। আজকে আমরা যে ছবিটা নিয়ে কথা বলতে বসেছি সেই ছবির নামের মধ্যেই ভাইরাল কথাটা আছে, ফণীবাবু ভাইরাল। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এই ফণীবাবুর চরিত্রে যিনি অভিনয় করছেন শুভাশিস মুখোপাধ্যায়, তিনি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নেই। তো তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় না থেকে কেন এরকম একটা চরিত্র বাছলেন? তিনি নিজে কি আদেও এই ভাইরাল শব্দটায় বিশ্বাস করেন? সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় শুভাশিস দার কাছে। ওয়েলকাম দাদা। ধন্যবাদ। এবং কি বলবো, ভাইরালের বিষয় নিয়ে বলতে গেলে তো মানে সত্যি এমন একটা সময় এসছে, এটা ভাইরালের যুগ প্রায়। সমস্ত বিষয়ে সবাই নাকি ভাইরাল হয়ে যাচ্ছে, যে কোনো বিষয়। না, আমি না খুব একটা এই বিষয়টাকে মানে কী বলবো গুরুত্ব দিই না। ভাইরাল ব্যাপারটা ভীষণ তাৎক্ষণিক, ভীষণ মানে অল্প সময়ের জন্যে। যতদিন তোমার পপুলারিটি আছে, যতদিন তোমাকে লোকে তোমার কি বলে এখন ভিউজ, ফলোয়ার এসব কিছু আছে, সেটা থাকছে, ততদিনই তুমি ভাইরাল। ওটি কমে গেলে, ওটি পড়ে গেলে তুমি আর ভাইরাল নও, তখন তুমি ভাইরাস। শুভাশিস দা দীর্ঘদিন থেকে অভিনয় করছো, কিন্তু এখন বর্তমান যুগে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য, টু বি ভেরি স্পেসিফিক, এটা অনেকেই বলেন যে কাজ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি এবং ভাইরাল হওয়া এটা কি গুরুত্বপূর্ণ বলে মনে করো? না, আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না, কারণ আমি তো নেই, আমি সোশ্যাল মিডিয়া কিচ্ছু নেই। আমার একটা হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপ ছাড়া বাইরে আর কোনো সোশ্যাল মিডিয়াতে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু আমি তো কাজ করছি, আমি তো করে চলেছি, আমার তো কাজ দিচ্ছে না। আসলে আমার মনে হয় যে কাজ পাওয়াটা সম্পূর্ণ দক্ষতার উপরে নির্ভর করে, যোগাযোগের উপরে নির্ভর করে এবং তোমার ব্যবহারের উপর নির্ভর করে। অনেকগুলো ফ্যাক্টর রয়েছে কাজ পাওয়ার জন্য। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে তোমার অভিনয় দক্ষতা, তোমার ক্ষমতা, তোমার নিষ্ঠা, তোমার অধ্যাবসায়, এই ব্যাপারও তোমার সততা, কাজের প্রতি, সমস্তটা মিলিয়ে একটা মানুষ কাজ পায় বলে মনে হয়। তো আমি চেষ্টা করি সেগুলোকে বজায় রাখতে, তার জন্য এখনও কাজ করছি। এই ফণীবাবু ভাইরাল ছবিতে ফণীবাবু হয়ে আবার আসছি, সুতরাং এটা তো আমার প্রাপ্তিই বলব। প্রাপ্তির কথা বলছিলে না শুভাশিস দা, তুমি এই ছবির নাম ভূমিকায়, কিন্তু আমরা তোমার গোটা কেরিয়ারটা যদি দেখি, এই নাম ভূমিকায় তোমার ছবির সংখ্যা কিন্তু খুব কম, মুষ্টিমেয়। যদিও তোমাকে আমরা অনেক রকম চরিত্রে দেখেছি, বিভিন্ন আঙ্গিকে দেখেছি, কিন্তু নাম ভূমিকায় খুব কম ছবি তোমার এত বছরে। এটা কেন? আফসোস কোথাও রয়েছে কি? না, একেবারেই আফসোস নেই, আমি কোনোদিন আফসোস করি না। আমি যে কটা পেয়েছি সেটাই আমার হয়তো পাওয়ার ছিল। আমি সময়ে বিশ্বাসী, খানিকটা ভাগ্যে বিশ্বাসী। আমি যেটা পাবার সেটা পেয়েছি। আশা রাখি যে ভবিষ্যতে যেগুলো পাবার আছে নিশ্চয়ই পাবো। কিন্তু হ্যাঁ, আবার অন্য দিক থেকে বলতে গেলে মেন স্ট্রিম ছবি, যে ছবিগুলো, সেগুলোতে তো সেইগুলো করেই তো আমি পপুলার, সেগুলো করেই তো মানুষ আমাকে চিনেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, তারা ভালোবেসেছেন। সেটাও তো বড় প্রাপ্তি আমার কাছে। আর এই যে অন্য ধরনের অন্য ধারার যে ছবিগুলো, সেখানে কম করেছি, হ্যাঁ, আমার তা নিয়ে কোনো আফসোস নেই। পেলে ভালো লাগতো যদি আমাকে আরও অনেক ওই ধরনের ছবিতে কাজ দেওয়া যেত বা দিতেন সবাই, পরিচালকরা, প্রযোজকরা, তাহলে নিশ্চয়ই ভালো লাগতো। তবে যে কটা পেয়েছি, যে কাজগুলো করেছি, আমি তাতে অনেকটাই তৃপ্ত। এবং না পাওয়ার পেছনে কি বলবো, এই যে একটা হয় না যে মেন স্ট্রিম ছবিতে একটা চরিত্রে দাগিয়ে গেলে অন্য ধারার ছবির পরিচালকরা সবসময় তাকে আর নিতে ভয় পায়, যে না, ওর তো একটা ইমেজ আছে। এই যে ইমেজের কথাটা ভাবেন যে ওর ওই অমুক ইমেজ, ওকে কি আমার ছবিতে এই চরিত্রটার লোকে নেবে? না, আমি মনে করি না সেটা ঠিক কথা। কারণ যে পরিচালকরা আমাকে নিয়ে কাজ করেছেন তারা তো আমার ওইগুলো জেনেই কাজ দিয়েছে। তো এইটা কেন করেন অন্যান্য পরিচালকরা আমি জানি না। তবে আমি কৃতজ্ঞ সেই পরিচালকদের কাছে যারা আমাকে এই অন্য ধারার ছবিগুলোতে কাজ দিয়েছেন।
আমি চেষ্টা করেছি সেটা প্রমাণ করতে, তাদের কাজগুলো যেগুলো দিয়েছে সেগুলো যোগ্য মর্যাদা দিতে। তোমার কেরিয়ারে কি এই টাইপ কাস্ট হয়ে যাওয়া বা একটা ইমেজ তৈরি হয়ে যাওয়া, এইটা কি তোমার কেরিয়ারে একটা খুব প্রভাব ফেলেছে? প্রভাব ফেলেছে না, সেরমভাবে তো নয়, আমি মনে করি না। তাহলে আর ওই ছবিগুলো কেন পেতাম, বা মাঝে মাঝে একটা দুটো করে পাই কেন? সেটা তো প্রভাব ফেলেছে মানে অন্য কোনোভাবে। কমেডি যেহেতু করি, এত দিন ধরে এত কমেডি ছবি করে এসেছি, কমেডি চরিত্র অভিনয় করেছি, তারপরে কমেডি চরিত্রের কাজটাই বেশি আসে। কিন্তু মানে ছাপ ফেলেছে বা প্রভাব ফেলেছে কোনো কিছুতে, এটার ওদিকে বা ওটার এদিকে, আমার মনে হয় না সেরকম কিছু। এই ছবিতে তুমি অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করলে, এবং শুধু এই ছবিতে নয়, তুমি অন্যান্য বর্তমানে টলিউডে অনেক নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করছো। তো আমরা যেটা বলি জেনারেশন গ্যাপ, এইটাতে তুমি কি পজিটিভ পাও কি নেগেটিভ পাও? পজিটিভ পাই মানে এর মধ্যে যারা ভালো কাজ করছেন, আর তোমার এই প্রসঙ্গেই বলে নিই যে আমি পুরনো শিল্পীদের, পুরনো বলবো না, যারা রেগুলার কাজ করেন সেরকম শিল্পীদের সঙ্গে কাজ করি, তারা রয়েছে আমাদের এই ফণিবাবু ভাইরালে। খরাজ আছে, কাঞ্চন আছে, সুতরাং এদের সঙ্গে তো অনেক ছবি করেছি, অনেক দিনের বন্ধুত্ব। আর নতুন যাদের সঙ্গে কাজ করছি বা যে জেনারেশন গ্যাপের কথাটা বলছো, হ্যাঁ, সেখানে জেনারেশন গ্যাপ একটা তৈরি হয়েছে বা হয়, আমি দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে না এমন একটা অবস্থা হয়েছে, বিশেষ করে আমি বলবো যে সম্মান জানানোর জায়গাটায় একটা বড় জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। আমরা আমাদের সিনিয়রদের যেভাবে সম্মান করতাম, আমি বলছি না যে পায়ে হাত দিয়ে প্রণাম করলেই সে খুব ভালো, কিন্তু সেই 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 মানে সেটুকুও তারা করেন না। কি বলবো, মানে এগুলো তো শ্রদ্ধা জানানো, বা সিনিয়ররা এলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো, তাকে বসতে বলা, এইগুলো আমরা কিন্তু করে এসেছি এবং এখনও করি। আমাদের সিনিয়রদের দেখলে চেয়ারটা ছেড়ে দিই বা চুপ করে বসে থাকি। সিগারেট খাওয়া, আমি সিগারেট খাই না, তার ফলে সিগারেট খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি দেখেছি ছেলেরাও, বেশিরভাগ ছেলেরাই সিগারেট খেতে গিয়ে সিনিয়রদের দেখে কেউ কেউ আটকে দেন, আর বেশিরভাগই মুখের সামনেই ধোঁয়া ছেড়ে দেয়। এই জেনারেশন গ্যাপগুলো দেখতে খুব খারাপ লাগে, এগুলো কাঙ্ক্ষিত নয় বলে আমার মনে হয়। আর জেনারেশন গ্যাপের যেটা বড় জায়গা একটা তৈরি হয়েছে, সিনসিয়ারিটি বড় অভাব। এরা সবসময় না মোবাইলে অভ্যস্ত হয়ে পড়েছে। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন তো মোবাইলের যুগ ছিল না, ল্যান্ডফোনের যুগ। ঠিক আছে, এখন ল্যান্ডফোন বগলে নিয়ে তো ঘুরে বেড়ানো যায় না, তার ফলে বাড়িতেই থাকতো সে ফোনটা। আর মোবাইল আসার পরও আমরা মোবাইলে অতটা অ্যাডিক্ট হই, যেটা আজকের জেনারেশন ভীষণভাবে অ্যাডিক্টেড। আমি এরম যে ব্যাপারও লক্ষ্য দেখেছি, আমার সঙ্গেই ঘটেছে। ফ্লোরের মধ্যে মোবাইল নিয়ে অভিনয় করছে, পকেটের মধ্যে মোবাইলটা রাখা এবং সেটা অন করা, শর্ট চলছে, ফোনটা বেজে উঠলো, সে সঙ্গে সঙ্গেই সরি বলে পকেট থেকে ফোনটা বার করে ফোনটাকে অফ করে দিয়ে আবার ওই পকেটের মধ্যেই ঢুকিয়ে দিয়ে শর্টটা কিন্তু কাটতে হলো। আজকে এই জেনারেশনকে জিজ্ঞেস করছি বা বলছি, এটা যদি ফিল্ম হতো তোমরা ভাবতে পারছো না কী অবস্থা হতো। এটা এই ভিডিও বলে, এই ডিজিটাল মাধ্যম বলে তোমরা পার পেয়ে যাচ্ছ, কারণ এটাকে ডিলিট করে দেওয়া যায়, এটাকে মুছে ফেলে দেওয়া যায়। কিন্তু ফিল্ম হলে যে ফিল্মটা বেরিয়ে যেত তার কস্টটা তুমি ফেরত দিতে পারতে না, কোনো কিছু দিয়ে ফেরত দিতে না পারতে না তুমি। প্রডিউসার এবং পরিচালক না, তোমাকে মারতে বাকি রাখতেন। সুতরাং এই সুযোগ সুবিধাগুলো তারা পেয়ে গেছে। সুযোগের থেকেও বড় কথা বলবো, এই মানে খারাপ দিকটা এসে গেছে। আমি সবাইকে বলবো যে ভাই, আগামী প্রজন্ম যারা অভিনয় করতে আসছো, একটু সিনসিয়ার হও এবং তুমি যে কাজটা করতে এসছো তার প্রতি তোমার লক্ষ্যটা, তোমার ফোকাসটা ঠিক রাখো। অভিনয় যখন করছো অভিনয় মন দাও, মোবাইল দেখার টাইম তো তুমি পাবে, তুমি বেরিয়ে গিয়ে দেখো, পরে দেখো। আমরা কিন্তু এখনো মোবাইল ইউজ করি না। শুটিংয়ে এসে ফ্লোরে যাবার আগে মোবাইলটাকে আমরা অন্য জায়গায় রেখে দিয়ে তারপর ফ্লোরে ঢুকি। ফ্লোর থেকে বেরিয়ে এসে যখন অফ হয়ে যায় সিনটা, তখন এসে একটা সিনের মধ্যেও 3টে শট দিয়ে আমরা ফোন দেখি না, কোনো দিন দেখি না, দেখবও না। আমার ওই অভ্যেস নেই। এটা আমি মনে করি যে এটাই হওয়া উচিত। ফুল কনসেন্ট্রেশন তোমার কাজের প্রতি দিয়ে তুমি কাজটা করো, তাহলে দেখবে একদিন কোথাও না কোথাও গিয়ে তুমি পৌঁছতে পেরেছো। না হলে
খুব মুশকিল। তুমি কাজের পরিবর্তনের কথা বলছিলে, কাজের পরিবর্তন সঙ্গে সঙ্গে এই ছবি সূত্র ধরেই বলি যে ছবিতে কিন্তু একটা প্রেমের গল্প রয়েছে, একটা অসমবয়সী প্রেমের গল্প। তো তোমার চোখে প্রেম এবং সম্পর্কে কতটা সবটা বদলেছে? বদলেছে তো বডি। এখন যা দেখতে পাই আমাদের ইন্ডাস্ট্রির মধ্যেই দেখছি খুব ঠুনকো সম্পর্কগুলো। দুদিন পরেই সংসার ভাঙছে, এ বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে, তো প্রায় অহরহ দেখতে পাচ্ছি। সম্পর্ক তৈরি হচ্ছে, সম্পর্ক ভেঙেও যাচ্ছে। এটা ঠিক কাম্য নয়। আমার আরও বেশি করে মনে হয় সম্পর্ক তৈরি হবার পর যখন একটা ঘর তৈরি হলো, সেই ঘরে আবার একটি নতুন প্রজন্ম উপস্থিত হলো, তার কি দোষ? সে যে পৃথিবীতে এলো, তাকে কার কাছে তুমি রেখে যাচ্ছ? তার মুখ চেয়ে আমার মনে হয় প্রত্যেকের উচিত এই সম্পর্কটাকে বেঁধে রাখা। কেন, যে পৃথিবীতে এসছে সে তো কোনো দোষ করেনি। সে তো একটা অকুল পাতারে পড়বে। সে না পাচ্ছে বাবা, না পাচ্ছে মা। বাবাকে এলে মাকে পেল না, মাকে পেলে বাবাকে পেল না। তার দিকটা আরও ভাবা উচিত নয় কি? তোমাদের সেটাও ভাবা উচিত। সম্পর্ক ভালো জিনিস, সম্পর্ক টিকিয়ে রাখাটা আরও বড় জিনিস। সুতরাং আমি চাইবো তোমাদের মধ্যে এই বিষয়গুলো যেন না আসে। নিশ্চয়ই সম্পর্ক তৈরি হবে। এবং লোভটা বড় মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এত লোভ, চটজলদি সব কিছু পেয়ে ফেলতে হবে আমাকে। একটা গাড়ি, একটা বাড়ি, মানে ওই যে কথা বলে প্রেম, একটা প্রেম, তারপরে সেটার থেকে বিয়ে, তারপরে ছিটকে গেলাম। এ কি, কেন? আর এই গাড়ি, ফ্ল্যাট নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই করবে তোমরা, কিন্তু একটু ধরে বেঁধে, একটু নিজেকে সংযত করে এগুলো করতে গেলে নিজেকে অনেক বেশি থিতু হতে হয়, অনেক বেশি কি বলবো, মানে কাজের জায়গাতে নিজের পায়ের তলার জমিটাকে শক্ত করতে হয়। তা নইলে এখন এসছো লোভে পড়ে, মোহতে ভাবছো অনেক কিছু করে ফেলেছো, সেখানে না বেশি দিন টিকে থাকা যায় না। তখন এই ফ্রাস্ট্রেশনগুলো পর ফ্রাস্ট্রেশন এসে যায়। ফ্রাস্ট্রেশন এসে গিয়ে অনেকেই, বেশিরভাগ দেখি দেনার দায়ে পড়ে যায়, লোন নিয়ে নিয়ে সব করে ফেলছে, পরে গিয়ে সামলাতে পারে না। ধীরে যাও, তোমাদের সবাইকে বলবো ধীরে চলো। আমরাও আস্তে আস্তে সব করেছি, একদিনে সব কিছু পাবার লোভ করিনি। আর যত আস্তে আস্তে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এগোবে, জীবনে আনন্দ পাবে, জীবনে সাফল্য পাবে। তোমার মুখে অনেক পরিবর্তনের কথা শুনছি। সেটা শুনতে শুনতে আরেকটা কথা মনে হলো যে তুমি তো যেটা বলছিলাম নতুনদের সঙ্গে কাজ, যদিও তুমি একদম সদ্য দেবের সিনেমার শুটিং করলে, তো দেব তো অবভিয়াসলি নতুন নয়, দীর্ঘদিন ধরে কাজ করছে। তো ওর সঙ্গে সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা কেমন হলো? খুব ভালো, খুব ভালো। কারণ দেবের সঙ্গে আমার দ্বিতীয় ছবি থেকেই কাজ শুরু। ওর দ্বিতীয় ছবি, দেবের দ্বিতীয় ছবি থেকে আমি ওর সঙ্গে কাজ করছি। অ্যাকচুয়ালি প্রথম ছবিতেও আমার কাজ করার কথা ছিল, সেটা হয়নি। দ্বিতীয় ছবি থেকে আজ পর্যন্ত ওর সঙ্গে অনেকগুলো ছবিতেই কাজ করে ফেললাম, ভেরি সিনসিয়ার। এবং এই ওর ক্ষেত্রে পরিবর্তনটা আমার ভীষণ ভীষণ চোখে পড়ে। কারণ হচ্ছে ওকে যে অবস্থায় দেখেছি প্রথম দ্বিতীয় ছবিতে, তারপর নিজেকে কি সুন্দরভাবে পরিবর্তন করে সে আজকের দেব হয়ে উঠেছে, এটা হ্যাটস অফ। ওর পরিশ্রম, ওর নিষ্ঠা, ওই যে কথাগুলো বলছিলাম, এইগুলো আমাদের ইন্ডাস্ট্রির ভীষণ প্রয়োজন। সততা, তোমার কাজের জায়গায় সেই নিষ্ঠাটা দিয়ে তুমি যদি কাজ করো, আমার মনে হয় কোথাও না কোথাও একটা রিচ করা যায়। দেব সেটা করেছে, ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে, সম্মান করে, এটাও বড় জিনিস। দেব যে শ্রদ্ধা, যে সম্মান আমাদের জানায়, আমাকে তো জানাই। আমি সত্যি বলছি, ওকে দেখলে মুগ্ধ হই। এবং ওর শারীরিক গঠন যে এখন যা হয়েছে, রিয়েলি, যখন প্রথমে এসেছিল রোগা পাতলা, সেই ছেলে এখন কি সুন্দর সুঠাম একটা চেহারা করেছে। সেটাও তো নিষ্ঠার সঙ্গে, সেটাও তো পরিশ্রম করে, মানে মুফতে তো কিছু এসে যায়নি। তার অভিনয়টা পাল্টেছে, সে এখন অনেক বেটার অ্যাক্টিং করে প্রথম দিককার থেকে, এখন অনেক ভালো অভিনয় করে, অনেক ম্যাচিওর হয়েছে অভিনয়। এই সমস্ত পরিবর্তনগুলো ওর মধ্যে দেখতে পাই। এবং অদ্ভুত একটা, ওর থেকে অনেক সিনিয়র আমি, কিন্তু তার সাথে একটা বন্ধুবৎসল ব্যাপার আছে। এই সম্প্রতি ওখানে যে তুমি যে ছবির কথা বললে দেবের সঙ্গে যে কাজটা করলাম, সেই কাজটায় আমরা শুটিং করলাম। শুটিং করার পর অদ্ভুত
ঠিক দোলের আগের দিনই শুটিংটা র্যাপ আপ হলো। যেহেতু দোলের আগের দিন র্যাপ আপ হলো, তারপরে সবাই দোল খেলতে আরম্ভ করলো, আবিরে আবির। আর যে হোটেলটা আমরা ছিলাম, আমি একটু পরে হোটেলে ঢুকেছি, প্যাক আপ হয়ে যাওয়ার পর দেব আর রুক্মিণী ওরা আগে চলে এসছে। এবার আমি গিয়ে দেখছি সব দূরে দেখছি হলুদ লাল সব হয়ে রয়েছে। আমি ওই হোটেলে বললাম কী হচ্ছে ওখানে? বলে সবাই রং খেলছে। আমি প্রথমে বুঝতে পারিনি, বললাম ও আচ্ছা। আমি আমার রুমের দিকে চলে যাচ্ছি, হঠাৎ দিকে একটা হলদে গেঞ্জি পরা, কালো প্যান্ট পরা লম্বা ছেলে, তার মুখ চিনতে পারছি না, মুখ বোঝাই যাচ্ছে না, সে ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে। পাশে আরেকটি মেয়ে, তার মুখে বুঝতে পারছি না। আমার হঠাৎ মনে এটা দেব আর রুক্মিণী না, তারা আমাকে টার্গেট করেছে। আমার শোন ভাই, আমাকে রং টং দিস না, আমি বেশি জামা কাপড় আনি নিয়ে ইয়ে হয়ে গেলে আমি বাড়ি ফিরতে পারবো না। আর কে কার কথা শোনে। কি মজা করে, কি আনন্দ করে আমরা একটু আবির খেললাম, দোল ওখানে পালন করলাম। এক্সেলেন্ট। মানে এই মুহূর্তগুলো তো মনে থেকে যায়, মনে থেকে যাবেও, সারা জীবন মনে থাকবে। আর ওর সঙ্গে কাজ করে মজা আছে, এটুকু বলতে পারি। এবং এখন একটা জিনিসও লক্ষ্য করলাম যে ওর ডিরেক্টোরিয়াল ব্যাপারটা মাথার মধ্যে ঘুরছে। মানে কি অসাধারণ শট নিজেই প্ল্যান করছে, নিজে বলছে, সেগুলো দেখতে দেখতে আমি অভিভূত হয়ে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম বাহ, এটা তো দারুণ। দেব শর্ট ডিভিশন করছে, দেব বলছে, এবং যেগুলো বলছে একদম পারফেক্ট, একদম ঠিকঠাক। আমার এতদিনের কাজের অভিজ্ঞতায় বুঝতে পারি যে হ্যাঁ, যে শর্টগুলো নিজে বলছে, অনেক সময় তো হয় ডিরেক্টরের সঙ্গে আলোচনা করে, বলে যে আমার এটা মনে হচ্ছে এই শটটা, তো দেখলাম হ্যাঁ ঠিকঠাক, ডিরেক্টরও সেগুলো মেনে নিচ্ছে। লাভলি। আমার ওর অনেক উন্নতি হোক, ও আরও অনেক বড় হোক, এই শুভকামনা জানাবো ওকে। শুভাশিস দা, দীর্ঘদিন থেকে অভিনয় করছো, অভিনয়ে জনপ্রিয়তা, এত মানুষ তোমার অনুরাগী। এখন তো অভিনয়ে যারা করছেন, অভিনেতা অভিনেত্রীদের, তারা অনেক দিন থেকে রাজনীতিতে এসেছেন। তুমি এতক্ষণ ধরে দেবের কথা বলছিলে, দেব নিজে সক্রিয় রাজনীতিতে যুক্ত। খুব রিসেন্ট আমরা বলতে পারি যে কোয়েল আমাদের ভীষণ জনপ্রিয়, সবার জনপ্রিয় কোয়েল রাজনীতির আঙিনায় পা রাখলো। তুমি কখনো রাজনীতির আঙিনায় পা রাখার কথা ভেবেছো বা অফার পেয়েছো? আজকে এতদিন বাদে এসে সে প্রসঙ্গ অফার পেয়েছি কিনা সেটা না উল্লেখ করাই ভালো। যাই হোক, কিন্তু আমি ঠিক এটাকে পছন্দ করি না, একেবারেই না। আমি রাজনীতিতে কোনোদিন আসবো ভাবিও নি, কারণ ওটা আমার কাজ নয়। আমি আমার কলেজ জীবনে কোনোদিন রাজনীতি করিনি, তার পরবর্তী সময়ও কোনোদিন রাজনীতি করিনি। তো যে বিষয়টা আমি জানি না, বুঝি না, আমি কেন সেই কাজটা করতে আসবো? আমি যেটা স্বপ্ন দেখেছি ছোটোবেলা থেকে, যে কাজটার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করেছি, আমি সেইটাতে থাকতে চাই। আমি সেইটার প্রতি আমার নিষ্ঠা, আমার সততা, যেগুলো বারবার বলছি। আর একটা কথা বলে না অনেকে, আমি মানুষের সেবা করবো রাজনীতিতে এসে। আচ্ছা, তুমি যে কাজটা করছো, ধরো অভিনয়, সেটা মানুষের সেবা নয়? তুমি তো মানুষকে আনন্দ দিচ্ছ, সেটাও তো এক ধরনের সেবা। তো তার জন্য আমার মাঠে গিয়ে সেবা দেবার কি আছে? আর আমি আগেও যেগুলো বলেছি, কটা মাঠ চেনে এরা, কজন মাঠ চেনে? হ্যাঁ, দেব গ্রামের ছেলে, মেদিনীপুরের ছেলে, সে গ্রাম দেখেছে, মানছি। কিন্তু বাকি যারা এখান থেকে যাচ্ছে, তুমি যাদের নাম করছো, তারা তো কি বলবো, কটা গ্রামে গেছে, কি গ্রাম চেনে? রাজনীতি বা কদিন করেছে? কোনোদিন করেছে বলে তো শুনিনি। তো আমার মনে হয় না কোনো অভিনেতার রাজনীতি। অবশ্য এখন পুরো সিনটা পাল্টে যাচ্ছে। এখন নেতা হলেই অভিনেতা হওয়া যায়, অভিনেতা হলেই নেতা হওয়া যায়। তোমার অভিনয়ের প্রসঙ্গে ফিরি, যে তুমি যেটা বলছিলে না, যে আমি যে স্বপ্ন দেখে নিজেকে তৈরি করেছি, যে নিষ্ঠা, এই স্বপ্ন, এই নিষ্ঠা, তুমি যেটা ভেবে অভিনয়ে পা রেখেছিলে, ভেবেছিলে অভিনয়টাকে কেরিয়ার করবে, স্বপ্নভঙ্গ হয়েছে, রিফিউজ হয়েছ? রিফিউজ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেটাও তো একটা লেসন। ওই স্টেপগুলো অতিক্রম করেই তো আমি আজকে এখানে এসেছি। সুতরাং সেটা ভীষণ দরকার। এই হার্ডেলটা, এই রেসটাতে সবসময় যে স্মুথলি রান করবো তা তো নয়, অনেক হার্ডেল থাকে, যেটা টপকাতে গিয়ে পড়ে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি, আবার দৌড়েছি, সেটা তো থাকবেই। সেটাই তো মজা, সেটাই তো আনন্দ। সেইগুলোকে জয় করে যখন আমি একটা জায়গায় আসছি, তার আনন্দ অনেক বেশি। স্মুথলি কিছু পেয়ে গেলাম, বাবা সব পেয়ে যাচ্ছি, কোনো স্ট্রাগল নেই, মনে হয় না সেটাতে খুব একটা মজা আছে, আনন্দ আছে। এরকম কোনো ঘটনা যেটা থেকে তুমি শিক্ষা পেয়েছো? এইরকম কোনো ঘটনা যা থেকে শিক্ষা পেয়েছি এক্ষুনি মনে পড়ছে। মানে
সেরকম কোনো খারাপ ঘটনা মানে কি বলবো, না খুব একটা আমাকে ফেস করতে হয়নি, সত্যিই বলছি। আমাকে যে প্রতিনিয়ত এই ধরনের খারাপ ঘটনার মধ্যে দিয়ে পাস করতে হয়েছে সেটা খুব একটা নয়। কিন্তু হ্যাঁ, ছবি এসেছে, ফিরে গেছে। আমার যেটা খারাপ, কষ্ট পেয়েছিলাম, খারাপ বলবো না, একটা ছবি না করতে পারার জন্য আমার খুব কষ্ট হয়েছিল। উত্তম কুমারের সঙ্গে একটা ছবি করার কথা ছিল। আমি যখন সবে ঢুকছি ইন্ডাস্ট্রিতে, উনি যে চলে যাবেন তা তো জানতাম না। তখন আমি বিভূতি লাহার কাছে যাতায়াত করতাম। অগ্রদূত গোষ্ঠীর যিনি অন্যতম কর্ণধার ছিলেন বিভূতি লাহা, উনি একটা ছবি করছিলেন তখন, সেটা 1978-79, কারণ 80 সালে উনি চলেই গেলেন। ওই 79-এ যে ছবিটা করছিলেন উনি, সেইখানে একটা ছোট চরিত্রে আমাকে নেওয়ার কথা হয়েছিল। ওই ছবির যিনি প্রধান সহকারী ছিলেন আশিস সরকার, আমার নাটকের নির্দেশক ছিলেন, উনি আমাকে বলেছিলেন তোর কথা বলছে, তোকে তোকে নেবে ছবিতে। খুব আনন্দ হয়েছিল। আরও আনন্দ হয়েছিল উত্তম কুমার আছেন ছবিটাতে, সেই একসঙ্গে যদি একটা সিনও কাজ করতে পারি। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি কাজটা করতে পারিনি। ওইটা আমার খারাপ লেগেছিল, আর কিছু না। মনে কষ্ট পেয়েছিলাম যে একটা অন্তত ছবি থাকতো উত্তম কুমারের সঙ্গে, কারণ উনি আমার মাথার ওপর আছেন। ওনার মতো বড় অভিনেতা, বড় স্টার কেউ নেই। যে ছবিটা হলো না কেন? ছবিটা হলো, আমাকে নেওয়া হলো না। আমাকে নেওয়া হয়নি কারণ কোনো কারণে মনে হয়েছে যে আমাকে দিয়ে হবে না, হয়তো কিছু একটা কারণ। তখন আমি থিয়েটার করি, এই আশিসদার দলেই অভিনয় করতাম। কোনো কারণে মনে হয়েছে হয়তো আমাকে দিয়ে হবে না। তো ছবিটা তৈরি হয়েছিল, কিন্তু ছবিটা করতে করতেই উত্তমবাবু মারা যান। ওই অগবধূ সুন্দরী এবং এই ছবিটা, বিভূতি লাহার ছবিটা, এইগুলো করতে করতেই উনি চলে যান। তারপরে ছবিটা পরে অন্য শিল্পীকে দিয়ে কমপ্লিট করা হয়েছিল, কিন্তু ছবি হয়েছে, ছবি রিলিজও করেছিল। আমরা আড্ডার কার্যত শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ আমরা যখন বসে গল্প করছি তার আগে শুভাশিস দার সারাদিন ধরে শুটিং করেছেন, সিনেমার কাজ, ধারাবাহিকের কাজ এবং তারপর ছবির প্রচার। আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব যে এই এনার্জি, তার সিক্রেটটা কি? এই যে এনার্জিটা, তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, আমার দর্শকের ভালোবাসা, আমার দর্শকের শুভেচ্ছা, এবং আমার ইন্ডাস্ট্রির ভালোবাসা, আমার ইন্ডাস্ট্রির শুভেচ্ছা, এইগুলো আমাকে টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, এগুলোই আমার এনার্জি দেয়। সেই জায়গা থেকে আমি ছুটতে পারি, এবং আমি ছুটতে ভালোবাসি, খুব ভালোবাসি। তার ফলে যতদিন বাঁচবো, যতদিন থাকবো পৃথিবীতে, আমি অভিনয়ই করে যাব এবং তোমাদেরকে আনন্দ দিয়ে যাব, দর্শককে আনন্দ দিয়ে যাব। ওই যে সেবার কথা বলছিলাম, এই সেবাটা আমি দিয়ে যাব। আপনারা ভালোবাসবেন আমাকে, শুভেচ্ছা জানাবেন, আশীর্বাদ করবেন, এটাই আমার এনার্জি। তোমাকে অনেক ধন্যবাদ শুভাশিস দা, এবং তোমার আগামী সমস্ত কাজের জন্য, এই ছবির জন্য এবিপি লাইভের তরফ থেকে অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, তুমিও ভালো থেকো, আর আমাদের ছবিটা দেখো, ফণীবাবু ভাইরাল। এটা সবাইকে বলবো যে ছবিটা অন্তত দেখুন, একটা মিষ্টি বাংলা ছবি। আমি এই ছবিটা করার কারণটা আমার যেটা ছিল, সেটা হচ্ছে এই ছবিটা না ভীষণভাবে বাঙালিয়ানার গল্প। যে বাঙালিয়ানা গল্পটা আজকে আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটা রাজু মজুমদার, আমাদের পরিচালক রাজু, এবং প্রযোজক অশোক আদিত্য, আদিকা ফিল্মসের ব্যানারে এই ছবিটাকে করেছেন। শুধুমাত্র আমার ভালো লাগার একটাই জায়গা, আর রাজু নিজে একজন কমেডি অ্যাক্টর, ও সিনেমায় অভিনয় করে কমেডি রোলে, এবং ও অভিনয়টা জানে, ও সিনেমাটা বুঝে এতদিন ধরে তার কাজের অভিজ্ঞতায় সিনেমাটা বানিয়েছে। এবং এই যে বাঙালিয়ানা, এই যে বাঙালি গল্প, বাংলার গল্প, সেইটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। যে বাঙালিয়ানা, বাংলার সংস্কৃতি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, সেইটাকেও বজায় রাখার চেষ্টা করছে, সেটাকে বাংলার ছবিতে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। এইসব মিলিয়ে আমার ছবিটা করতে আসা। আপনাদের কাছে আবার অনুরোধ, আপনারা ছবিটা দেখুন। একটা সুস্থ পারিবারিক কমেডি ছবি, বাড়ির সবাইকে নিয়ে দেখতে পারবেন। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.